আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো কেমিস্ট্রির কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। মূলত আমরা এখানে কেমিস্ট্রির কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব পিপিএম সম্পর্কিত কিছু ট্রিক্স অ্যান্ড টিপস, অর্থাৎ কিছু শর্টকাট টেকনিক দেখব আমরা। পিপিএম আমরা তার পূর্ণরূপ কী সেটা আগে দেখি। পিপিএম আমরা জানি পার্টস পার মিলিয়ন। তাহলে প্রতি 1 মিলিয়ন বা 10⁶ ভাগ দ্রবণে কত ভাগ দ্রব্য দ্রবীভূত আছে তা বোঝায় আমাদের মূলত এই পিপিএম দ্বারা। তার পানিতে বিভিন্ন অপদ্রব্য এর পরিমাণ প্রকাশের ক্ষেত্রে আমরা পিপিএম এককটা ব্যবহার করে থাকি, অর্থাৎ অপদ্রব্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে এককটা ইউজ করি সেটা হলো পিপিএম। এটার একক আরেকটা একক আমরা ইউজ করে থাকি, সেটা হলো কি মিলিগ্রাম পার লিটার। যখন দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1 হয় তখন আমরা মূলত পিপিএম সমান মিলিগ্রাম পার লিটার লিখতে পারি, কিন্তু যখন আপেক্ষিক গুরুত্বটা অর্থাৎ দ্রবণের আপেক্ষিক গুরুত্বটা 1-এর ছোট বা বড় হবে তখন আমরা পিপিএম ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার লিখতে পারবো না। এখন আমরা দেখি একটা সূত্র যে x% W/V কোনো দ্রবণের মোলারিটি কত হবে, এটা আমরা আগে দেখি। তাহলে x% এখানে থাকতে পারে যে 10% H2SO4, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম বিভিন্ন রকম কিছু থাকতে পারে। তাহলে আমরা সূত্রটা আগে দেখে নিই সেটা কি। S is equal to 10x ডিভাইড বাই m, অর্থাৎ একটা এক্সট্রা 10 তার সাথে আমাদের x গুণ ডিভাইড বাই m। এক্সটা কি, এক্স আমাদের এখানে দেওয়া থাকবে 10%, 20% সোডিয়াম কার্বনেট অথবা সালফুরিক অ্যাসিড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম অনেক কিছু দেওয়া থাকবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকবে, সেখান থেকে আমরা তার আণবিক ভর, যে দ্রবণটা দেওয়া থাকবে, দ্রবণের যে দ্রব্যটা দেওয়া থাকবে সেটা আমরা তার আণবিক ভরটা আমরা জানবই অবশ্যই, সেটা আমরা ইজিলি বের করতে পারি। আর এক্সের মানটা আমরা জানলাম, এটা কি এক্সটা মোলারিটি বা কি আমাদের ঘনমাত্রা আমরা বের করলাম এখান থেকে। তাহলে আবার দেখি যে ঘনত্ব যদি দেওয়া থাকে, দ্রবণের মধ্যে যদি আবার ঘনত্বটাও দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, জাস্ট এই 10x এর সাথে একটা রো গুণ দেব। কারণ কি, ঘনত্বের আমরা তার ইয়েটা কি জানি, আমরা যে ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, তাহলে 10 × রো × x ডিভাইড বাই m। আর আমরা একটা ছন্দ দেখি এখন, যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি, বিসমাথ, এটা মূলত কোন গ্রুপের মৌল? এগুলো হলো 15 নাম্বার যে গ্রুপটা আছে পর্যায় সারণীর, সেইটার মৌলগুলো এগুলা। আমরা এটাকে কীভাবে লিখতে পারি, না পাওয়ার আসে সবই বৃথা, অর্থাৎ নাইট্রোজেন, এভাবে আমরা বলতে পারি। তো এই ছন্দটা আমার অনেক ভালো লেগেছে, কারণ বিভিন্ন রকম জায়গায়, বিভিন্ন রকম গ্রুপে বা বিভিন্ন রকম স্যারদের কাছে আমরা বিভিন্ন রকম এটার ছন্দ দেখেছি, কিন্তু এই ছন্দটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই আমি এটা উল্লেখ করলাম। আর বিভিন্ন রকম যে ছন্দগুলো আছে ওগুলো আর উল্লেখ করলাম না, ওগুলো তোমরা দেখে নিও। যদি দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1 হয়, আমরা যেহেতু পিপিএম নিয়ে আলোচনা করতেছি, তাহলে পিপিএম সমান আমরা ডিরেক্টলি লিখতে পারি পিপিএম ইজ ইকুয়াল টু 100 ms, অর্থাৎ এখান থেকে 1000 ms বসালে আমরা সেটার পিপিএমটা পেয়ে যাব। তাহলে এখানে এমটা কি, এমটা হলো আণবিক ভর, আর এসটা কি মোলারিটি বা ঘনমাত্রা। আর পিপিবি সমান আমরা কি লিখবো, 10 লাখ ms, অর্থাৎ পিপিএম সমান লিখতে পারি এভাবে 10³ ms, আর পিপিবি সমান লিখতে পারি 10⁶ ms। তাহলে এই সূত্রটা বসালে আমরা ইজিলি সব ম্যাথ সলভ করতে পারবো। তাহলে এখানে আমরা দেখে নিই এম সমান কি, দ্রব্যের আণবিক ভর, এবং এস সমান কি, দ্রবণের ঘনমাত্রা। তাহলে যদি দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1 না হয়ে 1-এর ছোট বা বড় হয়, তখন আমরা কি লিখবো, পিপিএম সমান 10⁻³ যেটা দেখলাম, 10⁻³ ms ডিভাইড বাই আপেক্ষিক গুরুত্ব। তাহলে পিপি সমান কি হবে, 10⁶ ms ডিভাইড বাই আপেক্ষিক গুরুত্ব। জাস্ট আপেক্ষিক গুরুত্বটা দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আমাদের পিপিএমটা সঠিকভাবে বের হয়ে যাবে। আপেক্ষিক গুরুত্ব 1-এর ছোট বা বড় হলে তখন আপেক্ষিক গুরুত্বটার মানটা ওখানে দেওয়া থাকবে, আর এস এর মান তো আমাদের বলে দেওয়া থাকবে, আর এম এর মানটা আমরা যে দ্রব্যটা থাকবে তার আণবিক ভর তো আমরা বের করতেই পারি। সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকলে তার আণবিক ভর কত, 40, এই সালফুরিক অ্যাসিডের কত, 98, এরকম। তাহলে আমরা আরও কিছু সূত্র দেখি। এন সমান এসভি সমান W/m, এটা কী হবে, যে এন আমরা কি জানি, মোল সংখ্যা, আর এস আর ভি গুণ করলেও মোল সংখ্যা হয়। কীভাবে সেটা, এস সমান আমরা কি জানি, এসটা কি, এসটা হলো মোলারিটি বা ঘনমাত্রা, এর এককটা কি, মোল পার লিটার। আর ভি এর এককটা কি ধরে নিলাম আমরা, যে লিটারে এটা আছে, মিলিলিটারে না, লিটারে আছে। তাহলে মোল পার, এস এর মান হলো একক হলো মোল পার লিটার, আর ভি এর একক হলো লিটার। তাহলে লিটার আর পার লিটার যেটা, এই দুটো যদি কেটে যায় তাহলে কি থাকে, শুধু মোল থাকে। তাহলে মোল পার লিটার, আর তার সাথে এই ভি এককের লিটারটা গুণ, তাহলে মোল পার লিটার যেটা আছে আর লিটারটা কেটে গেল, তাহলে থাকলো শুধু মোল। আর W/m, ডাব্লুটা কি আমাদের দ্রব্যের গ্রাম আণবিক ভর, অর্থাৎ কোনো দ্রবণে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে সেটা হলো আমাদের ডাব্লু।
আর এমটা কি হলো তো আমাদের জানি আণবিক ভর, ওই দ্রব্যের আণবিক ভর যেটা। আর যেটা দ্রবীভূত আছে ভরটা সেটা হলো ডাব্লু। তাহলে ডাব্লুটাকে যদি আমরা এম দ্বারা ভাগ দিই তাহলে আমরা সেটার মোট সংখ্যা পাই। সেটা আমরা অনেক আগেই দেখেছি, আমরা যখন 19 পড়েছি তখনও এই সূত্রটা দেখেছিলাম আমরা। আবার আমাদের ইন্টারেও এটা আছে। তারপরে ডাব্লু আরেকটা সূত্র কি আছে আমাদের, ডাব্লু সমান এস গুণন এম গুণন ভি ডিভাইড বাই 1000। অর্থাৎ এম এল যদি থাকে ভিটা, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো দ্রবণের মোলারিটি দেওয়া থাকে, অর্থাৎ ঘনমাত্রা দেওয়া থাকে এবং আণবিক ভরটা আমরা জানি, অর্থাৎ ওই দ্রব্যের আণবিক ভরটা আর ভিটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে ওই দ্রবণে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে সেটা আমরা বের করতে পারি। সেটা কি আমাদের কি ডাব্লু ডিভাইড বাই 1000, এস গুণন এম গুণন ভি ডিভাইড বাই 1000 করলে আমরা সেটা দ্রব্যের দ্রবীভূত পরিমাণটা বের করতে পারি। এগুলো আমাদের কাজে দিবে, সেগুলো আমরা ম্যাথ সলভ করার সময় দেখব। তাহলে 0.01 এম 250 ml NaOH দ্রবণের মাত্রা ppm এককে কত এবং দ্রবণে NaOH এর শতকরা মান কত, এটা আমরা দেখি আগে। ppm সমান আমরা কি জানি 1000 ms, জাস্ট বসে দিলাম। তারপর 1000 আর m এর মান আমরা তো জানি, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য m এর মান কত, আণবিক ভর 40, আর যেটা ঘনমাত্রা সেটা তো দেওয়া আছে 0.01। তাহলে এটা বসে দিলে আমাদের 400 ppmটা বের হয়ে গেল, ppm এককে আমাদের বের হয়ে গেল মানটা। তারপর আমাদের শতকরা মান বের করতে হচ্ছে। আমরা শতকরা মানের ক্ষেত্রে সূত্র কি জানি, s সমান 100x ডিভাইড 10x ডিভাইড বাই m। তাহলে s ইজ ইকুয়াল টু 10x ডিভাইড বাই m, এটা আমরা আগেও দেখেছি। তাহলে এখান থেকে আমাদের শতকরা মানটা বের করতে বলছে, অর্থাৎ এক্স এর মানটা বের করতে বলছে। আমরা তো এস সমান কি মোলারিটি জানি, মোলারিটিটা এক্স এর মান দেওয়া থাকলে আমরা মোলারিটিটা বের করতে পারি, অর্থাৎ এক্স পার্সেন্ট বা 10% বা 50% বা 5% দেওয়া থাকলে আমরা মোলারিটি বের করতে পারি। এখন আমরা মোলারিটি দেওয়া আছে, এখানে মোলারিটি দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কি শতকরা পরিমাণটা। তাহলে আমরা কি বের করবো, এক্স এর মানটা বের করবো। তাহলে এস ইজিক্যাল টু 10x ডিভাইড বাই এম আমরা জানি, তাহলে এক্স ইজিক্যাল টু কি হতে পারে, এম এস ডিভাইড বাই 10। তাহলে এখান থেকে এক্স এর মানটা আমরা বের হয়ে গেল, কারণ কি এস এর মানটা দেওয়া আছে এখানে সেটা কত 0.01। কারণ 250 ml এটা কিন্তু কোনো কাজে আসলো না আমাদের, কারণ এটা তোমাদের জাস্ট একটু ভয় দেখানোর জন্য এখানে দিছে, যে তোমরা যাতে ঘাবড়িয়ে যাও যে 250 ml তো আমরা কোথাও ইউজ করলাম না, তাহলে এটা কি আমাদের সলভ করতে ভুল হচ্ছে কি না, এরকম তোমরা ঘাবড়িয়ে যেতে পারো। এটা আর কি একটু ভয় দেখানোর জন্য এখানে 250 ml টা এক্সট্রা হয়ে দেওয়া হয়েছে। অথবা যদি এখানে বলতো আমাদের এই দ্রব্যের পরিমাণ কত, তখন আমরা এটা ইউজ করতাম 250 ml টা। কারণ কি ডাব্লু সমান আমরা কি জানি, ডাব্লু সমান এস গুণন এম গুণন ভি ডিভাইড বাই 1000। তখন ভি এর মানটা 250 ml টা বসে দিলে আমরা ডাব্লু এর মানটা, দ্রব্যের কত, এই দ্রব্যের কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে, NaOH-টা কতটুকু পরিমাণ আছে, দ্রব্য আছে NaOH এর, সেটা আমরা পেয়ে যেতাম। তখন এমএলটা 250 ml টা ইউজ হতো। কিন্তু এখানে আমাদের আর ইউজ হলো না, কারণ আমাদের এখানে এমএলটার কোনো প্রয়োজন আসে নাই। এখানে ভয় দেখানোর জন্য দিয়ে রাখতে পারে তোমাদের, তোমরা যাতে ভয় পেয়ে যাও, এটা দেখে ঘাবড়িয়ে যাও। আর একটা ম্যাথ দেখি, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মাত্রা মোলারিটি এবং ppm এককে কত। 10%, তাহলে আমরা কি জানি, পার্সেন্ট থাকলে s সমান 10x ডিভাইড বাই m, এটা আমরা দেখে নিই, s সমান 10x ডিভাইড বাই m। তাহলে x এর মান আমাদের দেওয়া আছে 10%, তাহলে x এর মানটা আমরা বসে দিলাম। আর m এর মান তো আমরা জানি, সোডিয়াম কার্বনেটের 106। তাহলে এখান থেকে 0.943 m আমরা পেয়ে গেলাম। যেহেতু মোলারিটি পেয়ে গেলাম, তার মানে আমরা এখন ppmটাও পেয়ে যাবো। ppm সমান কি 100 ms, জাস্ট আমাদের মোলারিটিটা দরকার ছিল ppm বের করার জন্য। তাহলে এখন আমরা বসে দিই ppm সমান 1000 ms, 1000 ms-টা বসে দিলাম। তাহলে 1000 ইন্টু 10, যেহেতু m এর মান আমাদের জানা আছে 106, আর s এর মানটা কত 0.943, এটা বসে দিলে আমাদের 9.9 ইন্টু 10⁴ ppmটা আমাদের বের হয়ে গেল। আরও ম্যাথ আমরা দেখি হবে, 250 ml 100 ppm সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট বর্তমান। তাহলে এখানে আমাদের 250 ml এখন কাজে দেবে, দেখো আমরা কীভাবে সেটা আসে। আমাদের প্রথমে কি দরকার, আমাদের ppmটাকে আমাদের মোলারিটি বানাতে হবে। কারণ কি আমরা এই সূত্রটা কি জানি, সূত্রটা জানি হলো ডাব্লু সমান এস গুণন এম গুণন ভি ডিভাইড বাই 1000। তাহলে যেহেতু এসটা দরকার, ppmটাকে আমাদের কি মোলারিটি বানাতে হবে। তাহলে ppm সমান কি জানি 1000 ms। তাই এখান থেকে যদি এস এর মানটা আমরা বের করতে পারি, কারণ ppm তো দেওয়া আছে 100, ppm এর মানটা বসে দিলাম, এখান থেকে আমাদের এস এর মানটা বের করে নিলাম। কারণ কি আমাদের সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটাও জানি, এম এর মানটাও জানি, ppmটাও জানি। তাহলে জাস্ট এখান থেকে এসটা বের করে নিলাম, এসটা বের করে নিয়ে এখন ডাব্লু সমান এস গুণন এম গুণন ভি ডিভাইড বাই 1000 বসে দিলাম। আমরা এখান থেকে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে, সোডিয়াম কার্বনেট কতটুকু দ্রব্য আছে সেটা আমরা বের করে ফেললাম। কারণ কি এস এর মানটা আমরা পেয়ে গেছি, এম এর মানটা আমাদের জানা আছে, আর ভি এর মানটা তো দেওয়া আছে। দেখো এখানে কিন্তু এই 250 ml টা আমাদের কাজে দিচ্ছে, এখানে বসে দিলাম, আমাদের ডাব্লুটা বের হয়ে গেল। তাহলে মোলারিটি ও পিএইচ সংক্রান্ত আমরা অনেক শর্টকাট দেখব। 50 ml সেমিমোলার H2SO4 এবং
100 ml হবে এখানে 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণটির অম্লীয় না ক্ষারীয় হবে, মিশ্রণটির ঘনমাত্রা কত হবে, মিশ্রণটির পিএইচ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা দেখে নিই যে আমরা যখন মূলত আমরা যে ম্যাথগুলো দেখি স্বাভাবিক, সেখানে দেখি আমরা H2 অ্যাসিডের সাথে অ্যাসিডের বিক্রি, অ্যাসিডের সাথে অ্যাসিড আরও যুক্ত করলে মানে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী হয়, SV সমান S1 V1 যোগ S2 V2 যোগ S3 V3, এবং তুল্য সংখ্যা অনুসারে এভাবে যোগ হতেই থাকে, তুল্য সংখ্যা গুণ হবে এভাবে, মানে SV সমান A S1 V1 B প্লাস B S2 V2 প্লাস C S3 V3, তুল্য সংখ্যা অনুসারে এরকম গুণ হতে হতে যোগ হতে থাকবে। যখন H2SO4 প্লাস HCl প্লাস তোমাদের আমরা কি বলতে পারি আরও হাইড্রোক্লিক অ্যাসিড, এই H2SO4 প্লাস HCl প্লাস তোমার এরকম আরও অনেক অ্যাসিড যদি একসাথে যোগ হতে থাকে, মানে অনেকগুলো অ্যাসিড যদি একসাথে যুক্ত থাকে, তখন আমাদের সূত্রটা কি হয়, SV সমান S1 V1 A S1 V1 এবং তুল্য সংখ্যার অনুসারে S1 V1 B প্লাস B S2 V2 প্লাস আগে হতে থাকবে। কিন্তু যখন প্রশমন বিক্রিয়াটা হবে, আমরা তো ওই সূত্রটা জানি, কিন্তু প্রশমন বিক্রিয়া যখন হবে তখন আমাদের কি হবে, সূত্রটার মাঝখানে মাইনাস হবে, কারণ কি আমরা অ্যাসিড থেকে ক্ষার অথবা ক্ষার থেকে অ্যাসিড বিয়োগ দেব, অর্থাৎ যেটার পরিমাণ বেশি হবে সেটা থেকে আমরা ছোটোটা পরেরটা বিয়োগ দিয়ে দেবো। তো আমরা যদি এভাবে, আমরা তো উল্লেখ করে আমরা তো জানি না যে কোনটা বেশি হবে, সেক্ষেত্রে আমরা অ্যাসিডটা বেশি হবে এরকম ধরে নিয়ে সেই ম্যাথগুলো করতে পারি। যা আমরা লিখতে পারি A or B SV। এখন আমরা দেখি আগে বিক্রিয়াটা দেখে নিই। H2SO4 প্লাস 2NaOH, কারণ কি H2SO4 এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তাহলে Na2SO4 প্লাস 2H2O। এখন আমরা দেখি যে এখানে A or B SV কেন দেওয়া, A or B SV দেওয়ার কারণ আছে, সমান A S1 V1 লেখা হয়েছে এখানে, কারণ কি A S1 V1টা আমরা ধরে নিলাম অ্যাসিডের জন্য, এই জন্য এখানে A দিলাম A S1 V1 মাইনাস B S2 V2। এ বিটা কি, এর বিটা মূলত আমাদের এখানে তুল্য সংখ্যা A S1 V1 মাইনাস B S2 V2। তাহলে আমরা অ্যাসিডের জন্য ধরে নিলাম প্রথমটা, দ্বিতীয়টা ধরে নিলাম আমরা ক্ষারের জন্য, তাহলে অ্যাসিড থেকে আমরা ক্ষার বিয়োগ দিয়ে দিলাম, তার কারণ কি এটা প্রশমন বিক্রিয়া, প্রশমন ক্ষেত্রে কী হয়, প্রশমিত হয়ে থাকবে, অর্থাৎ একটা থেকে আরেকটা, একটা দিব আর একটা কমতে থাকবে, সেখানে আমরা বিয়োগ দিলাম এখানে মাঝখানে। আর যদি অ্যাসিডের সাথে অ্যাসিডই মিশ্রিত করতে থাকতাম বা এই ক্ষারের সাথে ক্ষার মিশ্রিত করতে থাকতাম, তাহলে আমরা এই মাঝখানে কি যোগ দিতে থাকতাম, যোগ দিয়ে এরকম আরও অনেক থাকলে S3 V3 ওইরকম যোগ দিয়ে লিখতে থাকতাম। তাহলে আমাদের এখন দেখো A or B ASB, এখন দেখো যদি আমাদের অ্যাসিডটা অবশিষ্ট থাকতো তাহলে আমরা কি লিখতাম ASV, তাহলে AS1 V1 মাইনাস BS2 V2। এখন যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে আমরা কি লিখবো BSV, কারণ কি B তো ক্ষারের জন্য, BSV সমান AS1 V1 মাইনাস BS2 V2। তাহলে এখান থেকে আমাদের যে মানটা পেতাম সেটা পেতাম কি নেগেটিভ, কারণ কি আমরা জানি যে এখানে ক্ষারের পরিমাণটা বেশি আছে, কারণ আমরা কি লিখছি BSV, অর্থাৎ এখানে ক্ষারের পরিমাণটা বেশি আছে, তাহলে আমরা নেগেটিভ মান পেতাম, যার কারণে আমাদের নেগেটিভ না করে যদি আমরা এভাবে লিখি BSV সমান BS2 V2 মাইনাস AS1 V1, অর্থাৎ S2 V2 যেহেতু বেশি, অর্থাৎ ক্ষারটা বেশি আছে, তাহলে আমরা BSVটা আগে নিয়ে আসলাম, তাহলে এটা আর পজিটিভ মান আসবে, আর ওপরটার ক্ষেত্রে কি নেগেটিভ আসবে। অর্থাৎ আমাদের মূলত আমরা যেগুলো ম্যাথ দেখি সেগুলোতে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, যার কারণে আমরা AS1 V1টা আগে লিখি। তাহলে এখন দেখি যে আমরা এই ম্যাথটার ক্ষেত্রে কী লিখবো, A এর মান 2 B এর মান 1, কারণ কি অ্যাসিডটা H2SO4টা কয় মোলকে প্রশমিত করছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোলকে প্রশমিত করছে, অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, তাহলে আমাদের এখানে কত 2, যার কারণে আমাদের A এর মান কত 2, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত 1। তাহলে আমরা লিখতে পারি 2 এর মান যদি আমরা এখানে বসে দিই 2SV সমান 2S1 V1, কারণ কি এর মান কত 2S1 V1 মাইনাস S2 V2। তাহলে এখান থেকে আমরা এস এর মানটা পেয়ে যেতে পারি, কারণ আমাদের এখানে 50 ml দেওয়া আছে, আর সেমিমোলার দ্রবণ মানে কি 0.5 m, আমরা তো জানি সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত 0.5 m, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত 0.1 m। তাহলে আমরা ডেসিমোলার S2 এর মান কত বসাবো 0.1, S এর S1 এর মান কত বসাবো 0.5, আর 2টা তো এখানে গুণ হয়ে গেছে। এখন আর এই যে 2টা ছিল 2V, S এর মান বের করতেছিলাম 2Vটা, এটা ভাগ হয়ে গেল, তাহলে আমাদের এইখানে V এর মানটা কত হবে, V এর মানটা হবে এই 50 যোগ এই 100, কারণ কি আমাদের দ্রবণটা মিশ্রিত হয়ে গেছে, কারণ এই 50 আর তখন আমাদের কত দ্রবণের টোটাল আয়তন কত হবে 150, তাহলে 150 দ্বারা আমরা ভাগ দিয়ে দেবো, V এর মানটা হবে 150। আর অ্যাসিড যেহেতু অবশিষ্ট আছে তার কারণে আমাদের এখানে 2SV, কারণ আমরা এখানে আগেই দেখে নিলাম যে কীভাবে এটা আসে, তাহলে 2SV লিখে এরকম করে আমাদের এস এর মানটা এখান থেকে পেয়ে গেলাম কত 0.133 m। যেহেতু আমরা এখানে যেহেতু ওইভাবে বললাম যে SV এর S1 V1 আমরা দেখলাম যে আমরা এইভাবে বলে দিচ্ছি যে অ্যাসিডের মানটা সাধারণত বেশি হয়, তাছাড়াও আমরা এইভাবে বলতে পারি যে S1 V1 যেহেতু আমরা পজিটিভ ধরে নিয়েছি আর এখান থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিচ্ছি, যেহেতু S এর মান পজিটিভ আসছে
তাহলে আমরা বলতে পারি কি এটা অম্লীয়, কারণ কি এখানে S1V1টা বেশি আছে, অর্থাৎ অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, অর্থাৎ এস এর মানটা পজিটিভ হয়, আমরা বলতে পারি এটা অম্লীয় দ্রবণ। এটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো। আর এগুলো আমরা সাধারণত ব্যাখ্যা আকারে যখন ইয়েতে করব, আমাদের বোর্ডের ম্যাথ যখন সলভ করব, বোর্ডে যখন পরীক্ষা দেবো, তখন আমরা এটা ব্যাখ্যা আকারে করলেই ভালো হয়। এরকম করে করলে অনেক সময় স্যাররা বুঝতে পারবে না, আবার অনেকে মার্ক বুঝলেও মার্ক কাটতে পারে। আমরা সাধারণত অ্যাডমিশনের জন্য এগুলো এইভাবে করতে পারি, অথবা শর্টকাট এটা নৈবেত্তিকের জন্য এগুলো এইভাবে করতে পারি। আর বোর্ডে করলে হয়তো বা মার্ক 1 মার্ক কাটতেও পারে, বলা যায় না, ছাত্রের উপর সেটা ডিপেন্ড করবে। তাহলে এস এর মান পজিটিভ হলে আমরা সেটা অম্লীয়। এখন আমরা পিএইচ এর মানটা দেখি, যে আমাদের তো পেয়ে গেলাম দুইটা মান, একটা কি ক্ষারীয় না অম্লীয় হবে সেটা আমরা দেখলাম, আবার ঘনমাত্রার কথা হবে সেটাও আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট পিএইচ এর মানটা, পিএইচ মান কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। যেহেতু H2SO4, H2SO4 এর ক্ষেত্রে আমরা কি জানি, H2SO4 ভাঙলে আমরা কি কি আয়ন পাই, 2H প্লাস আয়ন আর H2SO4 মাইনাস আয়ন, 2H প্লাস আয়ন কিন্তু। তাহলে আমাদের H প্লাস আয়নের ঘনমাত্রার সাথে আমাদের কি হবে, এখানে 2 গুণ হবে। পিএইচ বার করার সময় আমাদের এখানে 2 ইন্টু 0.133, কারণ কি 2 ইন্টু 2 ইন্টু 2H প্লাস ছিল, 2H প্লাস, তারপরে H প্লাস SO4 2 মাইনাস, কারণ H2SO4 ভাঙালে 2H প্লাস হয়, তাহলে এখানে ঘনমাত্রার সাথে 2 এক্সট্রা গুণ হবে, গুণ হলে আমাদের পিএইচ এর মানটা পেয়ে যাবো। আজকের লেকচারটা মূলত এতটুকুই। আমাদের এখানে তোমাদের বিভিন্ন রকম তথ্য আছে, যেগুলো দেখলাম পিপিএম, তারপরে আমাদের মোলারিটি বের করা, তারপরে এই পার্সেন্টেজ থেকে মোলারিটি, পার্সেন্টেজ দ্রবণ থেকে, তারপরে আমরা আরও কিছু পিএইচ এর মান বের করা দেখলাম, তারপরে আরও অন্যান্য অনেক কিছু দেখলাম। আশা করি এই লেকচারটার তথ্যগুলো তোমাদের অনেক কাজে দেবে। আর অ্যাডমিশন বা বোর্ডের এক্সামে অথবা এমসিকিউ এর যে কোনো ভার্সিটি এক্সামে এগুলো, এই সূত্রগুলো অনেক কাজে দেবে। যদি তোমাদের লেকচারটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই লেকচারের পিডিএফ বা স্লাইড সংক্রান্ত লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ঘুরে আসতে পারো, আর পিডিএফটাও তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আশা করি সবাইকে লেকচারটা অনেক ভালো লাগবে, তোমাদের অনেক কাজে দেবে। সবাইকে ধন্যবাদ।